ওকে, গুড মর্নিং সবাইকে। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা। আচ্ছা, তো আশা করি তোমরা সেকেন্ড উইকের টেস্টটা দিয়েছো সবাই। আর এই সপ্তাহটা আমরা অ্যাডভান্স রিডিং রাইটিং নিয়ে একটু আলোচনা করব, কারণ এখানে আলোচনা করার তেমন কিছু নাই। জাস্ট ক্লাসগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। আর রিডিং ঠিক আমাদের ফার্স্ট ইয়ারে যেমন ছিল, রাইটিংও ঠিক একই অবস্থা। ফার্স্ট ইয়ারে যেমন ছিল তেমনই। পার্ট বিতেও একই, পার্ট সিতেও একই, শুধু পার্ট বিতে রাইটিং স্কিলসের কিছু ভিন্ন রকমের কোশ্চেন আসে, তাই না? সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি ক্লাসে। তো আশা করি সেগুলো তোমরা যদি দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন মোটামুটি এখানে আলোচনার বিষয় আসলে তেমন কিছুই নাই, কারণ এখানে সবই আমাদের জানা। ইংলিশ রিডিং স্কিলস এবং রাইটিং স্কিলসের মতো, যেটা ফার্স্ট ইয়ারে আমরা পড়েছিলাম। এখানে যে পার্ট সি এর যে আইটেমগুলো আছে, লেটার, অ্যাপ্লিকেশান, তাই না? তারপর হচ্ছে প্যারাগ্রাফ, এসে, হ্যাঁ, এখানে আইটেমের সংখ্যা একটু কম। আগে ফার্স্ট ইয়ারে তো আমাদের প্রায় নয়টা 10টা ছিল, আইটেম ছিল। কিন্তু এখানে তেমন নাই, এখানে হয়তো 5টা 6টা এরকম আর কি। তো আশা করি তোমরা ক্লাসগুলো দেখছো। তো পার্ট এ, রিডিং এবং রাইটিং, আমি মোটামুটি আজকের দিন আলোচনা করার জন্য কোনটা কোনটা বলেছিলাম। পার্ট এ এবং পার্ট বি নিয়ে, তাই তো? জি আচ্ছা। স্যার। তো পার্ট এ, রিডিং স্কিলসের যে ব্যাপারটা আছে, সেখানে বললাম কি যে ফার্স্ট ইয়ারের মতো একই, শুধু এখানে কিছু ভিন্নতা আছে বলতে, যে সেন্টেন্স স্ট্রাকচার কেমন হয়, হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিনা, এই জাতীয় কিছু কথা এখানে অ্যাড হয়েছে। তাছাড়া কোশ্চেন আনসার, ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, এই জায়গাগুলো কিন্তু সব প্রায় একই। হ্যাঁ, তোমরা কি দেখছো এই বিষয়টা? বলো। প্রথমে রিডিং স্কিলস পার্ট এ নিয়ে যদি কারো কোনো কথা থাকে সেটা একটু বলতে পারো। রিডিং স্কিলসের পার্ট এ নিয়ে। স্যার 10 নম্বর প্যাসেজটা একটু। পড়াই দিব। হ্যাঁ স্যার, অল্প একটু দেখেন। 10 নম্বর, এটা তাই তো? এই প্যাসেজ তো নাকি? এটা তো নাকি, বলো তো? হ্যাঁ স্যার এইটা। আচ্ছা। হ্যাঁ স্যার এইটা। আচ্ছা, এখানে কি বলছে দেখি। বলছে টু রাইট পয়েন্টেডলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইটিলি অন এনি পার্টিকুলার টপিক demands both a keen sense of perception and a lively sense of humor. পয়েন্টেডলি মানে কি? টু দ্য পয়েন্ট বলি না আমরা? টু দ্য পয়েন্ট মানে কি? যথাযথ নাকি? হ্যাঁ, মানে যেটা যা সম্পর্কে বলতে চাও সে সম্পর্কে একদম প্রপারলি বলাটাকে বলা হচ্ছে পয়েন্টেডলি। আর একটা হচ্ছে উইটিলি। উইটিলি মানে কি? মানে যথাযথ বুদ্ধিমত্তা স্যার। বুদ্ধিমত্তার সহিত, তাই না? তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে যা বলতে চাচ্ছি সেটাকে এক্স্যাক্টলি বলা, আর একটা হচ্ছে যেটা বলবো সেটা তো এক্স্যাক্টলি বলবোই, কিন্তু একটু বুদ্ধিমত্তার সহিত বলা। হুম, মানে যেমন ফ্রান্সিস বেকনের যে বইগুলো আমরা পড়েছি, তাই না, বা এসেগুলো পড়েছি, সেখানে তিনি যথাযথভাবে বিষয়গুলোকে একই সাথে সঠিকভাবে আলোচনা করেছেন এবং খুবই বুদ্ধিমত্তার সহিত কিসের সাথে কিসের কম্প্যারিজন আসবে এইগুলো তিনি সুন্দর করে বলেছেন। আর এইগুলো করতে হলে আমাদের কি দরকার? দুটা জিনিস দরকার, তাই তো? একটা হচ্ছে আ কিন সেন্স অফ পারসেপশন, মানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা আমি নিজে বুঝি কিনা, পারসিভ করি কিনা। আমি যদি নিজে না বুঝি তা অন্যকে বোঝাতে পারবো? বলো। আমি নিজেই যেটা বুঝি না সেটা নিশ্চয়ই আমি অন্যকে বোঝাতে পারবো না। তার মানে পয়েন্টেডলি বলতে হলে পারসিভ করার সেন্সটা থাকতে হবে। আর একটা হচ্ছে লাইভলি সেন্স অফ হিউমার। এই যে উইটিলি বলা মানে কি? মানে হিউমার, এখানে শুধু হিউমার বলতে হাস্যরসাত্মক না, মানে বিষয়টা হচ্ছে আপিলিংলি, মানে হচ্ছে আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য যেটা বোঝায়, হ্যাঁ, আকর্ষণীয়। মানে উইটিলি মানে হচ্ছে এখানে বুদ্ধিমত্তার সহিত তুলে ধরা, মানে আমি একই কথা একটা বুদ্ধিমত্তার সহিত বলা আর একটা হচ্ছে মানে নির্বোধের মতো করে বলা, ব্যাপারটা এরকম।
তাহলে এখানে লাইভলি সেন্স অফ হিউমার, হিউমার বলতে হচ্ছে রসাত্মক ওয়েতে বলা, রসাত্মক মানে হচ্ছে আপিলিংলি, আকর্ষণীয় ভাবে বলা, যাতে রিডারের কাছে এটা পড়তে ভালো লাগে। এই দুটা বিষয়, তাই তো। একটা হলো তাহলে যে পয়েন্টেডলি বলার জন্য, যথাযথভাবে বলার জন্য আমাকে পারসেপশনের সেন্স থাকতে হবে, আর উইটিলি বলার জন্য আমাকে সেন্স অফ হিউমার থাকতে হবে। এই দুটো জিনিস দরকার। এবার বলছে ব্রিভিটি ইট ইজ সেইড ইজ দ্য সোল অফ উইট। আর যা কিছু ইনিয়ে বিনিয়ে বললে হবে না। ব্রিভিটি মানে কি? ব্রিভিটি মানে কি বলতো? সংক্ষিপ্ততা। শুধু সংক্ষিপ্ত বললে কথাটা ভুল হবে। সংক্ষিপ্ত বলতে আমরা এটুকুই বুঝবো যে যেটার জন্য যতটুকু বলার দরকার ততটুকুই, তার থেকে বেশি কিছু না। মানে একটা গাছের জন্য যে পরিমাণ ডাল থাকার দরকার সেই পরিমাণই থাকবে, বাড়তি ডালপালা আমার দরকার নেই। মানে অতিরিক্ত কথা না, তাই তো। যেটুকু তুমি বলতে চাও সেইটুকুকেই সুন্দরভাবে গুছিয়ে বলাটাকে বলা হচ্ছে ব্রিভিটি। ঠিক আছে তো? শুধুমাত্র সংক্ষিপ্ত বললে হবে না। সংক্ষিপ্ত বলতে তো আমরা অনেক ছোট করে বলতে পারি, তাই তো। সেটা সংক্ষিপ্ত হবে, সংক্ষিপ্ত ততটুকুই হবে যতটুকু এর জন্য প্রয়োজন। বেশি সংক্ষিপ্ত না যেখানে পুরো আমি বিষয়টাকে বোঝাতেই পারিনি। আবার এত বড় না যে ইনিয়ে বিনিয়ে বলতে গিয়ে এমন প্যাঁচালো করে ফেলেছি যে রিডার কোন দিকে পড়ে কি বুঝলো কিছু বোঝা গেল না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তাই বলছে ব্রিভিটি ইজ ইট ইজ সেইড ইজ দ্য সোল অফ উইট। হেন্স এই ক্ষেত্রে ব্রিভিটি বলতে দেখো শর্ট ক্রিস্প অ্যান্ড সেন্টেন্সেস হুইচ হিন স্কিলফুলি, দেখো অ্যাট দ্য কনসিয়ালড হিউমার সার্ভ দ্য উইটি রাইটার বেস্ট। তার মানে সংক্ষিপ্ত সেন্টেন্স হবে, ঠিক আছে, কিন্তু যেটা খুবই দক্ষতার সহিত কনসিয়ালড হিউমারকে, কনসিয়ালড হিউমার মানে কি, লুকায়িত কোনো বুদ্ধিমত্তাকে তুলে ধরবে। সেটাই মোটামুটি একজন উইটি রাইটারকে বেস্ট সার্ভিস দিতে পারে। মানে আমি একজন রাইটার হিসাবে ভালো সার্ভিস দিতে পারবো, বা রাইটার হিসেবে আমাকে সফল করে তুলবে আমার শর্ট বাট ক্রিস্প। শর্ট সংক্ষিপ্ত, কিন্তু ক্রিস্প মানে কি, যথাযথ যে তথ্যগুলো দরকার সতেজ সেগুলো বা দিতে হচ্ছে। প্রফুল্ল। ক্রিস্প মানে হচ্ছে সম্পূর্ণ বোধ দিতে পারে এমন। সংক্ষিপ্ত কিন্তু বোধযুক্ত, হ্যাঁ, বা সেন্সযুক্ত যে সেন্টেন্স, সেইগুলোই আমার লুকায়িত হিউমারগুলোকে তুলে ধরতে পারে। মোরওভার উইট ইজ পজেসড অফ সাচ আ সাটল ইনট্যাঞ্জিবল কোয়ালিটি। তাহলে এখানে উইটিটা হচ্ছে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে। বলা হচ্ছে উইটি ইজ পজেসড অফ সাচ আ সাটল অ্যান্ড ইনট্যাঞ্জিবল কোয়ালিটি। সাটল মানে কি, খুবই সূক্ষ্ম, এবং ইনট্যাঞ্জিবল মানে কি, যেটা আমরা সহজে দেখতে পাই না, না, হ্যাঁ, মানে দেখার মতো না। এটা হচ্ছে মানে গোপন বা অদৃশ্য একটা শক্তি বা কোয়ালিটি, দ্যাট অ্যানি অ্যাটেম্প টু ফোর্স অর ওভার এমফেসাইজ ইট ইজ বাউন্ড টু ডিট্রাক্ট ফ্রম ইটস এক্সিলেন্স। তার মানে উইটি এমন সূক্ষ্ম একটা বিষয়, যদি এটাকে ফোর্স দেওয়ার জন্য চেষ্টা করা হয় বা ওভার এমফেসাইজ দিয়ে যদি উইটটাকে তুমি তুলে ধরতে চাও, তাহলে এটা এর যে কোয়ালিটি বা এক্সিলেন্স সেটা থেকে চ্যুত হয়ে যায়। মানে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গেলে উইটটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে উইট এমন একটা সূক্ষ্ম জিনিস, এমন একটা মানে কি বলো, ইনট্যাঞ্জিবল এবং অদৃশ্য শক্তি, যে শক্তিটাকে দিয়ে যদি আমরা বেশি পরিমাণে জোরাজুরি করে কাজ করতে যাই, যদি বেশি পরিমাণে উইট আমি দিয়ে দিতে চাই, তাহলে সেখান থেকে আমি ভালো কিছু পাবো না। মানে উইটটাকে তাহলে কি খুবই যথাযথভাবে ব্যবহার করতে হবে। হোয়াট কিটস সেইড ইন অ্যানাদার কনটেক্সট কুড বি ওয়েল অ্যাপ্লাইড টু ইট। বলছে কিটস এমনই একটা কথা এর ক্ষেত্রে বলেছে যেটা এখানে ভালো অ্যাপ্লাই করতে যাবে। যেমন কি, ইফ ইট কামস নট ন্যাচারালি ইট শুড নট কাম অ্যাট অল। বলছে উইট যদি ন্যাচারালি না আসে, জোর করে আনতে হয়, তাহলে উইটটার ব্যবহার না করারই উচিত ছিল। মানে উইট আনারই দরকার নেই। তার মানে উইটকে যদি তুমি যথাযথভাবে ব্যবহার করতে পারো, যেটা ন্যাচারালি আসবে, এটাকে যদি তুমি আর্টিফিশিয়ালি জোর করে দিতে চাও, তাহলে এর যে উদ্দেশ্য সেটা সফল হবে না। এই কারণেই যদি উইট ন্যাচারালি না আসে, তাহলে উইট আনার দরকারই নেই, উইট ব্যবহারই করার দরকার নেই। তুমি সিম্পলি বলো, তোমাকে এত চাপাচাপি করতে হবে না। দ্য উইট অফ আ ডিন সুইফট অর অ্যান অস্কার ওয়াইল্ড, আ শ অর আ চেস্টারটন ইজ বোর্ন নট মেড। তাহলে ডিন সুইফট, তাই তো, তারপর হচ্ছে মানে জোনাথন সুইফট যেটা বলা হচ্ছে, অস্কার ওয়াইল্ড, তারপর হচ্ছে শ, চেস্টারটনের, এগুলো কি, এই নামগুলো কাদের বা কিসের বলো তো? রাইটারদের। কোনো লেখা। রাইটারদের নাম, তাই তো। হ্যাঁ, বলতেছে এই জাতীয় মানুষদের উইট, উইট কিভাবে আসছে বলো? জন্মগতভাবে আসছে, নট মেড। এরা জোর করে উইটি হয়নি, এদের জন্মগত বৈশিষ্ট্য। বলেন অনেকের জন্মগত ইয়া রয়েছে, গড গিফটেড বলি আমরা যেটাকে, তাই না?
তো এরকম যে সকল রাইটার রয়েছে এরা যে উইট ইউজ করেছে এই উইটগুলো একদম বর্ন, এরা জোর করে মানে কথা বললেই যেন উইটি হয়ে যায় অটোমেটিক। এদেরকে ভেবে চিনতে জোর করে উইটি হওয়া লাগেনি, বা উইটটাকে ইনক্লুড করার জন্য তাদের রাইটিংয়ে জোরাজোরি করতে হয়নি। তাই বলছে পারসেপশন অফ উইট ইজ অ্যান ইন্টালেকচুয়াল এনজয়মেন্ট। অতএব উইটটাকে যদি কেউ পারসিভ করতে পারে, এর যে অনুভূতি, হ্যাঁ, যে এটাকে উইট বলা হয় বা এইটাকে এখানে ব্যবহার করা যায়, তাহলে আমার রাইটিংটা উইটি হবে, এই যে একটা পারসেপশন, এটা হচ্ছে একটা ইন্টেলেকচুয়াল এনজয়মেন্ট। মানে কি বুদ্ধিমত্তার সহিত একে ব্যবহার করা, এনজয় করা মানে কি এখানে ইউজ করা যায়, হ্যাঁ। এবং এই যে পারসেপশন অফ উইটটাকে বলা হচ্ছে কি অ্যাকিং টু আ সেন্স অফ হিউমার। তাহলে পারসেপশন অফ উইট আর আ সেন্স অফ হিউমার এই দুটা অ্যাকিং টু মানে কি বুঝো তো? এটা মানে কি সিমিলার টু। সিমিলার, হ্যাঁ, সিমিলার টু। হুম। তারপর কি বলছে, অ্যান অ্যাকিউরমেন্ট বাই নো মিনস টু বি ডেসপাইজড। তাই বলছে যে এই পারসেপশন অফ উইটটাকে যদি আমরা কোনো না কোনোভাবে অর্জন করতে চাই, তাহলে ঠিক সেই যুদ্ধ আর প্রেমের মতো, নাকি একটা কথা আছে না যে যুদ্ধ এবং প্রেমে কোনটা বৈধ? সবকিছু। হুম, যে কোনোভাবে শেষ পর্যন্ত অর্জন করতে পারলেই হবে, ঠিক আছে। তাই বলতেছে উইট মানে এই সেন্স অফ হিউমার বা উইট এমন একটা অ্যাকুয়ারমেন্ট, সেটা তুমি বাই নো মিনস, তাই তো, মানে যে কোনো উপায়ে তুমি অর্জন করো না কেন, এটাকে ডেসপাইজ করার কিছু নাই, ঠিক আছে তো। মানে তুমি মোটামুটি উইটি হতে পারলেই হবে। তাহলে উইটটাই এখানে প্রধান। তাই বলছে যে একটা রাইটিংয়ের সবচেয়ে বড় উপাদান হচ্ছে উইট, তাই তো। আর উইটের আবার সোল হচ্ছে কাকে বলা হচ্ছে? ব্রিভিটি, নাকি? তাহলে ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট। আর উইট হচ্ছে একটা রাইটারের বা একটা রাইটিংয়ের কি একটা সবচেয়ে বড় উপাদান, না, যেটা তাকে সাহায্য করে কি কি করতে, একদম ভিতরের বিষয়গুলোকে তুলে ধরতে, হ্যাঁ, বুদ্ধিমত্তার সহিত যথাযথভাবে সেন্স অফ হিউমার দিয়ে তুলে ধরা যাবে। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, ভেরি গুড। এখন বলো, প্রশ্নে কোনো সমস্যা আছে? স্যার এই যে 1 নাম্বারের এ নাম্বারটা যে এখানে শুধু ট্রু দেওয়া আছে, হ্যাঁ। অথবা স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটার ব্যাখ্যা করে দেওয়া থাকে যে কেন ট্রু হইলো। না, শুধু স্যার ব্যাখ্যা এই শুধু ট্রু দিলে হবে না, ব্যাখ্যাটাও দিয়ে দিব। ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই তো। বলা যে ইজ দ্য স্টেটমেন্ট ট্রু আর ফলস, এটা সত্য না মিথ্যা, হোয়াই তো আর বলে দেয়নি তোমাকে। বলেছে কি শুধু বলবা সত্য না মিথ্যা, এক কথায় উত্তর দাও, ঠিক আছে। বেশি বড় লেখার দরকার নেই, বেশি বড় লেখার দরকার নেই তো, ইনিয়ে বিনিয়ে কোনো কিছু লেখার দরকার নেই। তোমার কাছ থেকে যা চাইবে তুমি তাই দিবা, ব্রিফ কোশ্চেনে অন্তত। বেশি লেখার কোনো দরকার নেই, যেখানে আমার মানে সম্পূর্ণ উত্তরটা কমপ্লিট সেখানে লেখা শেষ, এর থেকে বেশি কিছু না, হ্যাঁ। দেখো এক্সিলেন্স, তাই না, বলছে এর অ্যাডজেক্টিভ ফর্ম কি, ওই যে ফার্স্ট ইয়ারের মতোই ঠিক, এর মিনিং কি, এর গ্যাপ ফিল আপ করো, হ্যাঁ, মাল্টিপল চয়েস থেকে কিছু নাও, মানে বিভিন্ন ধরনের উত্তর আসতে পারে, যেটা মানে কোশ্চেন আসতে পারে, যেটা তোমাকে নিজের মতো করে লিখতে হবে। এই দেখো এটা টেক্সচুয়াল কোশ্চেন, হ্যাঁ, এটা অ্যান্টোনিম বের করতে হবে। তারপর হচ্ছে এটা স্ট্রাকচারাল নেম অফ দ্য ফার্স্ট সেন্টেন্স, তাই তো। ফার্স্ট সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, এটা প্রথম সেন্টেন্সটা বলো তো, এই পর্যন্ত সেন্টেন্স, তাই না। এটা কি জাতীয় সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল। ভালো করে খেয়াল করো, সেন্টেন্স বড় হলে শর্ট বলে ফেলো না কিছু একটা। কমপ্লেক্স। কমপ্লেক্স, স্যার সিম্পল। হ্যাঁ, এখনো কেন কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল নিয়ে মারামারি করতে হচ্ছে? সিম্পল সেন্টেন্স। এখানে বলো তো কোথায় আমার কম্পাউন্ডের ইয়া আছে, কনজাংশন আছে? এখানে কম্পাউন্ডের কনজাংশন কই? মানে এখানে কিভাবে আমি ধরলাম এটা কম্পাউন্ড? এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে বলো? এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? স্যার একটা। হ্যাঁ, কোনটা সেটা? কোনটা সেটা? স্যার ডিমান্ডস।
হ্যাঁ ডিমান্ডস। আর কোথাও ভার্ব আছে? demands, হ্যাঁ না স্যার তাহলে একটা ইনফিনিটিভ তাহলে পুরো সাবজেক্টটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, হ্যাঁ, টু রাইট পয়েন্টেডলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইটিলি। তাহলে এখানে হচ্ছে টু রাইট হচ্ছে আমার ইনফিনিটিভ, ইনফিনিটিভ থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হলো সাবজেক্ট, ডিমান্ডস হলো আমাদের ফাইনাইট ভার্ব, তারপর অবজেক্ট হচ্ছে কি বোথ আ কিন সেন্স অফ পারসেপশন অ্যান্ড আ লাইভলি সেন্স অফ হিউমার। এখানে দুইটা নাউন ফ্রেজকে বোথ এবং অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, বোথ অ্যান্ড। ঠিক আছে, অতএব এটা একটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। দেখো এখানে লেখা আছে, হ্যাঁ দেখো সিম্পল সেন্টেন্স এর ফাইনাইট ভার্ব হচ্ছে কি ডিমান্ড। এই শুধু সিম্পল সেন্টেন্স লিখলেই হবে, আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য ফার্স্ট সেন্টেন্স। তারপর লাইভলি কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? দেখো এখানে লাইভলি Adverb. এল অ্যাডভার্ব। দেখো লাইভলি মানে এখন লাইভলি দিয়ে কাকে বোঝানো হচ্ছে? হ্যাঁ দেখো আর্টিকেল আর সেন্স হলো নাউন, তাহলে নাউন এবং আর্টিকেলের মাঝখানে কি অ্যাডভার্ব বসে না অ্যাডজেক্টিভ বসবে? Adjective. অ্যাডজেক্টিভ। অথবা একটু আন্দাজে বলবা না, সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে তাকাবা, ফ্রেজের স্ট্রাকচারের দিকে তাকাবা, তারপরে বলবা। এগুলো খুবই সুন্দর করে বোঝানো হয়েছে ক্লাসে, ফ্রেজ ক্লজ বোঝানো হয়েছে না এগুলো আগে। তারপর কি দেখো, জি স্যার। হ্যাঁ হিউমার, জি, হোয়াট স্যার। ডাজ হিউমার মিন? এই যে দ্য হিউমার মিনস দ্য কোয়ালিটি অফ বিং অ্যামিউজিং আর কমিক, তাই তো? অবশ্যই হিউমার শব্দটাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করি সবসময়। হ্যাঁ হিউমার বলতে শুধু কমিক্যাল বোঝায় না, কমিক্যাল বোঝায় না, রসাত্মক মানে শুধু হাস্যরসাত্মক বোঝায় না, যে কোনো ব্যাপারটাকে আকর্ষণীয় করে। অনেকে দেখা যাচ্ছে খুব সিরিয়াস কথা বলছে কিন্তু খুবই সুন্দর করে বলার কারণে আমরা খুব মনোযোগ দিয়ে শুনি না, বলো হ্যাঁ। মনে করো একজন শিক্ষক খুবই সুন্দর করে উদাহরণ দিয়ে একটা জিনিসকে তোমাকে বোঝাচ্ছে আর তুমি একদম মন্ত্রমুগ্ধের মতো শুনছো। তিনি হয়তো হাস্যকর কথা বলেননি কিন্তু খুবই আকর্ষণীয় তোমার কাছে, খুবই একদম মানে একদম তুমি গ্লু টু দ্য স্পিচ, হ্যাঁ তুমি একদম লেগে আছো, মনে হচ্ছে না প্রত্যেকটা কথা এত আকর্ষণীয়। অতএব এখানে মানে শুধু ওই হিউমার বলতে আমরা যে হাস্যকর বিষয়কে বোঝাবো তা না, মানে বিষয়টা হলো রসালো। রসালো মানে কি তোমার কাছে আকর্ষণীয়, এইটাই। এই রস মানে শুধু আমরা বুঝবো না যে ওই হাসির বিষয়। হ্যাঁ এই জায়গাটা আমাদের কাছে সবসময় মিস্টেক হয়। এখানে সিরিয়াস কথা বলা হয়েছে, এখানে কোনো হাসির কথা বলা হয়নি, তাই তো? এখানে কি কোনো হাসির কথা বলা হয়েছে? হ্যাঁ বলো তো। No sir. হ্যাঁ এখানে খুব সিরিয়াস কথা বলা আছে, কিন্তু দেখো এখানে মিনিংটা দিয়ে রাখছে কি হাস্যরসাত্মক। হ্যাঁ মানে রসটাকে পুরো হাস্যরসাত্মক নিয়ে চলে গেল। দ্য কোয়ালিটি অফ বিং অ্যামিউজিং আর কমিক, এটা না, দ্য কোয়ালিটি অফ বিং আপিলিং অ্যান্ড কি বলবো এটা অ্যাট্রাকটিভ। ঠিক আছে তো, এইটা বলে ভালো হবে। আচ্ছা তো দেখো এইরকম সিম্পল বিষয়টা একদম খুবই ইজি, যেহেতু ফার্স্ট ইয়ার তোমাদের এক্সপিরিয়েন্স আছে, একটু স্টাডি করে নিলেই এটাকে কভার করা সম্ভব। আচ্ছা আর কারো আছে এরকম সমস্যা? এখানে তাহলে কয়টা কোশ্চেন আনসার করতে হবে বলো তো? 5টা। 5টা। 5টা দেওয়া থাকবে, 5টাই কিন্তু উত্তর করতে হবে। এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে কিন্তু অনেকগুলো থাকবে না, 5টা থাকবে, 5টাই উত্তর করতে হবে। কি বুঝতে পেরেছো? জি স্যার। 5টা থাকবে, 5টাই উত্তর করতে হবে। এখানে সবগুলো প্যাসেজ পড়ে যাবা। এবার কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেখছো পুরো বই থেকেই দিয়েছে কিন্তু প্যাসেজ, মানে পুরোটাই বই থেকে, এবং খুবই জি স্যার, পার্টে পার্ট বি একদম হুবহু কমন। একদম হুবহু দিয়ে দিয়েছে। অতএব বই থেকে কমন আসুক আর না আসুক সেটা না, বই যখন হাতের কাছে আছে সেখান থেকে আমি প্র্যাকটিস করে যাব। কমন আসার জন্য আমি পড়বো না, কিন্তু এখান থেকে তো চলেও আসতে পারে। হ্যাঁ তাই দেখো ফার্স্ট ইয়ারে এসেছে, এখন সেকেন্ড ইয়ারে আসবে কি আসবে না তা তো জানি না, কিন্তু পড়ে গেলে দোষ কি? যখন তোমার কাছে আর কিছুই নাই, তাই না? তখন তোমাকে পড়তে হবে, এটা হলো ব্যাপার। আর এখানে অনেক ধরনের কোশ্চেন দেওয়া আছে, তার ভিতরে যে কোনো 5 ধরনের কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন আনসার করতে হবে। আচ্ছা আর কারো কোনোটাই সমস্যা আছে কোনো প্যাসেজে? আচ্ছা যদি সমস্যা না থাকে তো একটা প্যাসেজ আমি তোমাদের এখন পড়তে দিব, পড়বা এবং উত্তরগুলো দেখবা। জাস্ট আমি তোমাদের একটু মনোযোগ দিতে যাচ্ছি যে তোমরা এবার একটু পড়ে দেখো যে, এবং কোশ্চেন আনসারগুলো পড়ে নেবে। এখানে আনসারও দেওয়া আছে যেহেতু, একবার একটু চোখ বুলাই নিবা। তো আমি একটা দিই, তোমরা সেটা পড়ো, তারপর আমরা রাইটিংয়ে যাবো। আমরা শেক্সপিয়ার নিয়ে তো গল্প পড়ছি এর আগে, তাই না? ফার্স্ট ইয়ারও পড়ছো। আর প্যাসেজগুলো এত বড় থাকবে না, অনেক বড় বড় প্যাসেজ দেওয়া আছে কিছু কিছু জায়গায়, অত বড় প্যাসেজ থাকবে না। আচ্ছা তোমরা 21 নম্বর প্যাসেজটা সবাই একটু পড়ো। সবার কাছে কি বই আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা সবাই একটু 21 নম্বর প্যাসেজটা পড়ো। আমি সকালে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যাদের কাছে বইটা নাই।
সেটা পড়তে থাকো। স্যার আমাদের কাছে বই নেই স্যার। এখনো বই কেন নি? তাহলে কিভাবে সম্ভব? পড়াশোনা হচ্ছে কিভাবে? হ্যাঁ, হায় হায়, বই না কিনে তোমরা পড়াশোনা করো কিভাবে? হ্যাঁ, আমার তো একটা পেজের জন্য আমাকে একটা আমার বই না কিনলে হতো না। হয়তো বলবো স্যার একটু বেশি করে বলে ফেললো, সেটা না। এমনও হয়েছে যে মানে দেখাচ্ছে যে আমার একটা ইয়া লাগবে ফটোকপি করে, ফটোকপিও করছে কিন্তু ফটোকপি আমার পড়তে ভালো লাগে না। হ্যাঁ, বই নিজের হবে দাগিয়ে পড়বো এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, তো দেখাচ্ছে একটা ইয়ার জন্য, একটা দুইটা গল্পের জন্য বা কবিতার জন্য বা বোঝার জন্য যে এটা এই বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ আমি কিনে ফেলতাম। হুম, এটা আমার বগুড়ার যে ফ্রেন্ড বুক কর্নার আছে সে জানে আমি কি পরিমাণ বই কিনতাম। হ্যাঁ, বই কিনতে হবে যেটা থেকে তুমি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতে চাও চাকরি করে। সেটার জন্য যদি তুমি এক বছরে হ্যাঁ অন্তত 10-12 হাজার টাকাও ব্যয় করবো না, তাহলে কি করে হয় বলো তো? ইনভেস্টমেন্ট করবো না তুমি? বলো, ইনভেস্ট না করলে হবে? একটা ইনভেস্টমেন্ট চাই তো। তুমি অনেক বড় পদে যেতে যাচ্ছ, অনেক বড় কিছু করতে যাচ্ছ, অথচ তুমি এর পিছনে বছরে 2-5 হাজার টাকা ব্যয় করতেছো না, ইনভেস্ট করতেছো না, তাহলে জীবন তো ফেরত দিবে না তোমাকে। প্রত্যেকটা জিনিসে একটা একটা ইনভেস্টমেন্ট। আমরা ধর্মে কি ইনভেস্ট করছি না সময়? আমরা ধর্মে সময় দিচ্ছি, তাই না? আমরা কর্মে সময় দিচ্ছি, আমরা বন্ধুত্বের সময় দিচ্ছি, পরিবারের সময় দিচ্ছি। কারণ প্রত্যেকটা একটা রিটার্ন তোমাকে দিবে, কিন্তু সেটাকে দেওয়ার মতো করে করতে হবে। আচ্ছা দিয়েছি দেখো গ্রুপে, একটু পড়ে নাও সবাই। আমি চুপ গেলাম। আচ্ছা, কোথাও কোনো সমস্যা আছে কারো? কারো সমস্যা আছে কোনো? না স্যার, এই পেজে সমস্যা নেই। স্যার একটু বি নাম্বারটা বুঝে দেন। বি, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারাল নেম অফ দ্য ফার্স্ট সেন্টেন্স। এটা জি জি। কি বলছে? এটা কি জাতীয় সেন্টেন্স এটা? স্যার সিম্পল। সিম্পল ইন্টারোগেটিভ আছে যেহেতু। হ্যাঁ, খুবই সিম্পল সেন্টেন্স, খুবই সিম্পল। এখানে কি বুঝতে অসুবিধা আছে? না স্যার। একটু ক্লাসগুলো দেখবা, ক্লাসগুলো করা আছে না? ক্লজ ফ্রেজ পুরো আলোচনা করা আছে কিন্তু। হ্যাঁ, ক্লাসগুলো না দেখে এখানে আন্দাজে আনসার দেখে যেন বলো না সবাই। হ্যাঁ, যে আনসারে দেওয়া আছে তাই বলে ফেললাম, কিন্তু বিষয়গুলোকে বুঝতে হবে এখানে। এটা 1-2টা ক্লাসের ব্যাপার না, এখানে প্রচুর আলোচনা করা আছে, নাকি নাই?
আচ্ছা আছে স্যার। হ্যাঁ পুরো জি স্যার। শুধু এই দেখো ফ্রেজ ক্লজ নিয়েই ক্লাস আছে, পিডিএফ ফাইলগুলো দেওয়া আছে, এবং কিভাবে এগুলো তুমি ফাইন্ড আউট করবা সেগুলো দেখো, ক্লজ নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ এবং ক্লজ, এই তিনটার উপরে ক্লাস দেওয়া আছে। এগুলো একটু ভালো করে দেখে নিবা, তাহলেই মোটামুটি এখানকার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ একটা দুটা ক্লাসের ব্যাপার না, যে হঠাৎ করে বলে ফেললে হয়ে যাবে। একটু দেখে নিতে হবে, যারা নতুন আছো আর কি, যারা পড়েছো তারা তো পড়েছোই, তাদের তো কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো যে আসলে কি জাতীয় কোশ্চেন থাকবে, শুধু এইটুকু আমার বোঝানোর যেতে পারে যে কি কি জাতীয় কোশ্চেন থাকবে, এবং কিছু জায়গাতে যেমন ওয়ার্ডের মিনিং আমি কি বলে দিতে পারবো? সব কিছু বলো, এটাই পরীক্ষা আসবে এই ওয়ার্ডটাই পড়ে যাও, এটা কি বলে দেওয়া সম্ভব? না স্যার। হ্যাঁ, বলে দেওয়া সম্ভব না, তাই না? সিনোনিম কি এটা বলে দেওয়া সম্ভব, যে কোন ওয়ার্ড আসবে তার সিনোনিম বলতে হবে? এগুলো সম্ভব না, এগুলো নিজ দায়িত্বে পড়ে নিতে হবে, একদম কিচ্ছু করার নাই। হ্যাঁ, মিনিং জাতীয় সিনোনিম, অ্যান্টোনিম, স্যার তারপর হচ্ছে 15 নাম্বার প্যাসেজটা একটু পড়া দেন। 15 নম্বর। কি বলছে এখানে? বলছে মেটাফোর্স আর কম্পারিজন দ্যাট শো হাউ টু থিংস দ্যাট আর নট অ্যালাইক ইন মোস্ট ওয়েজ। যেখানে বলা হচ্ছে কি, যে দুটা জিনিস বিশেষ করে যেগুলো একই রকম না, আর সিমিলার ইন ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে। তার মানে মেটাফোরের কাজ হলো কি, দুটা জিনিসকে কম্পেয়ার করে, হয়তো দুটা জিনিস সম্পূর্ণ ভিন্ন, কিন্তু একটা জায়গাতে হয়তো তার সিমিলারিটি রয়েছে, শুধু সেই সিমিলারিটিটা দেখানো। আ মেটাফোর ইজ মোর ফোর্সফুল অ্যাক্টিভ দ্যান অ্যান অ্যানালজি। অ্যানালজি আর মেটাফোর আসলে কি জিনিস? অ্যানালজি মানে কি, দুইটাকে সিমিলারাইজ দেখানো। তাই বলছে যে মেটাফোর অ্যানালজির থেকে আরো বেশি ফোর্সফুল, বিকজ মেটাফোর্স অ্যাসার্ট টু থিংস আর দ্য সেম, whereas analogy implies a difference. Other rhetorical comparative figures of sorry দাঁড়াও, তাই বলছে মেটাফোর কি বলছে, যে অ্যাসার্টস টু থিংস আর দ্য সেম, মানে দুইটা ডিসিমিলার জিনিস, ভিন্নতা রয়েছে দুটার ভিতরে, কিন্তু এই মেটাফোরে জোর করে বোঝানো হয় যে এই দুটো একই। এরকম আর কি বিষয়টা। তাই বলতেছে যে তাকে পার্থক্য থাকলেও আমরা একইভাবে দেখাবো যে এটা দুইজন এক। অন্যদিকে whereas analyze implies a difference, অন্যদিকে কি এখানে এক ধরনের ডিফারেন্সটা দেখানো হচ্ছে অ্যানালজি, তাই তো? মানে ব্যাপারটা এরকম। অ্যানালজিটা আসলে কেমন? অ্যানালজিটা কি তোমরা কোনো পড়েছো ভার্সিটি পরীক্ষা টরীক্ষা দেওয়ার সময় এরকম জি স্যার পড়েছি। পড়ছো? জি যেমন অ্যানালজি আমরা এরকম ভাবে দেই, যে মনে করো হলো আচ্ছা মনে করে বললাম হসপিটাল নার্স। এবার এখানে বলে দিলাম, মনে করছে রেস্টুরেন্ট। এবার এখানে কি বসাবা? শেপ, ওয়েটার। হ্যাঁ, ওয়েটার, তাই তো? এখানে হসপিটালে নার্সরা যেমন রোগীর কাছে কাছে গিয়ে সেবা করে, ডাক্তাররা তো খুব একটা যায় না, যায়? কারা বেশি যায়? না স্যার। নার্সরা যায়। নার্স। তেমনি রেস্টুরেন্টে কারা যায়? ওয়েটার। ওয়েটাররা যায়। তো এখানে কি একটা অ্যানালজি দেখানো হলো, তাই না? কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে না? এটাকে হচ্ছে অ্যানালজি, এটাকে মেটাফোর বলা হয় না। বলা হয় কি বলো? এটাকে মেটাফোর বলি না। হ্যাঁ, তাহলে এইখানে তাহলে হসপিটাল এবং রেস্টুরেন্টের মধ্যে একটা সিমিলারিটি দেখানো হয়েছে, নার্সের সাথে ওয়েটারকে দেখানো হয়েছে, কিন্তু দুটা ভিন্ন জিনিস। হ্যাঁ, এরকম একটা ডিফারেন্স প্রদান করা হয়েছে। তো এইটা মেটাফোরের থেকে আলাদা, এটা একটু বোঝানো হয়েছে। অন্যদিকে আরো কিছু কম্পারেটিভ ফিগার অফ স্পিচ রয়েছে রেটোরিক্যাল, যেমন হচ্ছে মেটোনমি রয়েছে, প্যারাবল রয়েছে, সিমিলি রয়েছে, সিনেকডোকি রয়েছে, যেগুলো সবই কি আর স্পিসিস অফ মেটাফোর, সবগুলোই হচ্ছে কোনো না কোনোভাবে মেটাফোর, ডিস্টিংগুইশড বাই হাউ দ্য কম্পারিজন ইজ কমিউনিকেটেড। আর এই মেটাফোরগুলো ভিন্ন একটা থেকে আরেকটা এই কারণে, যে কিভাবে তারা কম্পেয়ার করতেছে তার উপর ভিত্তি করে
এই মেটোনমি, প্যারাবল, সিমিলি, সিনেক্টর একটু আলাদা, কিন্তু সবাই হচ্ছে কোনো না কোনোভাবে ওই মেটাফোরেরই জাত। তাহলে সিমিলিও এক ধরনের মেটাফোর, মেটোনমিও এক ধরনের মেটাফোর, এই জন্য মিলাই যায় অনেক সময়, হ্যাঁ মিলে যায় আর কি। দ্য মেটাফোর ক্যাটাগরি অলসো কন্টেন্স দিস স্পেশালাইজ টাইপস, বলছে এইগুলো এই মেটাফোরের ক্যাটাগরির মধ্যেই পড়ে। বলছে যে অ্যালিগরি ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর হোয়ার ইন আ স্টোরি ইলাস্ট্রেট অ্যান ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ দ্য সাবজেক্ট। তাহলে অ্যালিগরি বলে যে আমরা একটা কবিতা বা গল্পের একটা বিশেষ বৈশিষ্ট্য পাই, সেটাও এক ধরনের মেটাফোর, কারণ ওটাও কিন্তু আর একটা জিনিসকে নির্দেশ করছে। তাই না? অ্যালিগরি মানে কি? একটা মানে রূপক গল্প বলি, তাই না? রূপক মানে আমরা একটা গল্প বলছি, সেই গল্পের স্বার্থে আমরা অন্য কিছুকে নির্দেশ করার চেষ্টা করছি। এরকম অ্যালিগরিক্যাল কোনো গল্প তোমরা হয়তো পড়োনি এখনো ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে আসেনি, থার্ড ইয়ারে পাবা, ঠিক আছে? তো সেখানে আমি কাহিনী বা গল্প বলছি একজনের, কিন্তু বিষয়টা বোঝাতে যাচ্ছি ওই জাতীয় কোনো কিছুকে, হ্যাঁ। তাই বলছে এটাও এক ধরনের মেটাফোর, আর এটা সিঙ্গেল কোনো ফিগার অফ স্পিচ না, বরং এটা একটা পুরো স্টোরির দ্বারা একটা বিষয়কে ইলাস্ট্রেট করা হয়, গল্পটাকে দিয়ে একটা বিষয়কে বোঝানো হয়। বলছে ক্যাথারসিস পড়েছিলাম আমরা ইডিপাস রেসকে। জি স্যার। জি স্যার, হ্যামার্শিয়া ক্যাথারসিস, ফ্যাটাল ফ্লো। তাহলে এই ক্যাথারসিসও কি ইজ আ মিক্সড মেটাফোর ইউজড বাই ডিজাইন অ্যান্ড অ্যাক্সিডেন্ট আর রেটোরিক্যাল ফল্ট। অ্যাক্সিডেন্টটা কি হচ্ছে একটা ফল্ট, তাই না? ওই ফল্টের মাধ্যমে এই ক্যাথারসিসটাকেও প্রদান করা হয়, এটা বলা আছে। তাহলে ক্যাথারসিসও কি এক ধরনের মেটাফোর। অন্যদিকে প্যারাবলও কি এক ধরনের মেটাফোর। প্যারাবল ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর। প্যারাবল মানে বুঝো প্যারাবল কি জিনিস? প্যারাবল হলো এক ধরনের স্টোরি, বিশেষ করে যেগুলো বিবলিক্যাল স্টোরি, হ্যাঁ, যেগুলো জিসাস ক্রাইস্ট বলতেন, বলা হচ্ছে এখানে। এবং দেখো এখানে স্টোরি যেখানে তিনি মোরাল লেসন দিতেন, স্পিরিচুয়াল লেসন দিতেন, কিন্তু মানে একটু বাস্তবিক ঘটনা দিয়ে না, নিজের ঘটনা তৈরি করতেন, এরকম আর কি। তাই বলছে দেখো, আ সিম্পল স্টোরি ইউজ টু ইলাস্ট্রেট আ মোরাল অর স্পিরিচুয়াল লেসন অ্যাজ টোল্ড বাই জিসাস ইন গসপেল, হ্যাঁ, বাই বিবলিক্যাল। প্যারাবলগুলোকে বলা হয় মেইনলি, হ্যাঁ, যার ভিতরে কি থাকবে? একটা ইউনিভার্সাল ট্রুথ থাকবে, বুঝতে পেরেছ? মানে বাইবেলের ইয়া করে দেখবা যে ব্যাপক পরিমাণে তিনি গল্পের মাধ্যমে মেনলি শিক্ষা দিতেন, তিনি সরাসরি কোনো কথা বলেননি। যে কোনো শিক্ষা তিনি কোনো না কোনো স্টোরি ইনভেন্ট করার মাধ্যমে তিনি দেওয়ার চেষ্টা করেছেন, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে প্যারাবলগুলোও কি এক ধরনের মেটাফোর, ওই অ্যালেগরির মতো। প্যারাবলগুলোও কিন্তু অ্যালেগরি, যেমন হচ্ছে ঈশপের যে গল্পগুলো আমরা পেয়েছি, ফেবল, তাই তো? ওগুলোও কিন্তু অ্যালেগরি একটা। কারণ কি? যে কচ্ছপ আর খরগোশের কথা বলছি, ওই কচ্ছপ আর খরগোশ কি আসলে কচ্ছপ খরগোশই না মানুষ? তাদেরকে বোঝানো হয়েছে বলো তো? মানুষ কচ্ছপ আর খরগোশের মাধ্যমে মানুষকে মোরাল লেসন দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে যে ওটাই এক ধরনের অ্যালেগরি, ঠিক আছে? তাই বলছে এরকম প্যারাবলও কি এক ধরনের মেটাফোর, যেটা একটা জিনিস দিয়ে একটা জিনিসকে বোঝানো হচ্ছে। তাই বলছে মেটাফোর ন্যারেটেড অ্যাজ অ্যান অ্যানেকডোট ইলাস্ট্রেটিং অ্যান্ড টিচিং আ মোরাল লেসন। অ্যানেকডোট মানে কি? একটা লেসন, হ্যাঁ, বা একটা গল্প। 3 common types of metaphors are dead metaphor, an extended metaphor and a mixed metaphor, ঠিক আছে? তো মানে মেটাফোর অনেকগুলো প্রকার আছে, তার ভিতরে তার বলেনি, মানে এগুলো জাস্ট কপি পেস্ট করে কোনো না কোনো জায়গা থেকে তুলে দিয়েছে আর কি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই হলো আমাদের মোটামুটি প্যাসেজটি। তো আশা করি বুঝতে পারছি। দেখো খুবই সিম্পল ভাবে পড়তে হবে, হ্যাঁ, ধীরে ধীরে পড়তে হবে। একবারে পুরো সেন্টেন্স পড়ে মিনিং করতে গেলে হবে না, তোমাকে ছোট ছোট করে ফ্রেজ, ক্লজ এগুলো ধরে ধরে পড়তে হবে, যেগুলো আমরা প্রথম দিকে খুব আলোচনা করেছিলাম যে একটা রিডিং এর জন্য আমাকে কিভাবে পড়া উচিত। তা বলছে কি দেখো, মেটাফোর ইজ আ কম্পারিজন দ্যাট শোজ সিমিলারিটিস বিটুইন টু থিংস। ফলস না ট্রু? মেটাফোর ইজ আ কম্পারিজন দ্যাট শোজ সিমিলারিটিস বিটুইন টু থিংস। এখানে ফলস দিয়েছে, এখানে কি কি দেখানো হয়েছে মেটাফোরে? ফলস দিল কেন এরা? two things that are not alike, ওটা হচ্ছে যে মেটাফোর, যেটাকে আমরা কম্পারিজন করি। হ্যাঁ, বলছে মেটাফোর ইজ আ কম্পারিজন দ্যাট শোজ সিমিলারিটিস বিটুইন টু থিংস। তাহলে এটা ফলস কেন বলা হলো? আবার বলো, একটু বুঝি নাই। মেটাফোরের কাজ কি? দুটো বলা হয়েছে যে ওই দুইটা জিনিসকে আমরা কম্পারিজন করব। স্যার ডিসিডি বাই স্যার ফলস হবে, এটা সিমিলি হবে স্যার।
সেই সিমিলারিটি সংখ্যাটা সিমিলির জন্য, আর মেটাফর হচ্ছে ইন্টার। দেখো তো ভালো করে বোঝার চেষ্টা করো এই প্রশ্নটা কেন দিল এখানে এভাবে, ঠিক আছে বাট নাকি? ডিসিমিলারিটিজ বিটুইন টু ডিফারেন্ট থিংস হচ্ছে মেটাফর। মেটাফোরের কাজ কি সিমিলারিটি দেখানো না না স্যার, ডিসিমিলারিটি? ডিসিমিলারিটিজ কোথায় বলা হয়েছে, কোথায় লেখা আছে যে ডিসিমিলারিটি দেখানো? স্যার দুইটা সেন্টেন্সকে কম্পারিজন। না সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে মেটাফোরের কাজটা কি? আবার পড়ো দেখি, তোমরা প্রথম 4 লাইন পড়ো, পড়ে দেখো তো উত্তরটা ঠিক আছে না ভুল আছে। প্রথম সেন্টেন্সটা খেয়াল That করো। are not alike. এইখানে এই সেন্টেন্সের মধ্যে ঘাটতিটা আছে কোন জায়গায়, যে তার কারণে ফলস বলা হয়েছে? স্যার এখানে মনে হয় হবে metaphor is a comparison that shows similarities between two Sir, মানে different thing. word missing মনে হয় two dissimilar things হ্যাঁ এরকম হলে। হ্যাঁ ডিসিমিলার অথবা আনলাইক থিংস, এই জায়গাটার জন্যই ফলস বলা হয়েছে। So for the like there was that are not alike. হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তো সেটা বলা নেই, আছে কি এই জায়গায়? এটা বলা আছে না স্যার। দুটা জিনিসের মধ্যে সিমিলারিটি দেখানো, তাহলে দুটা জিনিস তো সিমিলার হলে তো সিমিলারিটি দেখাই। এখানে হচ্ছে দুটা ভিন্ন জিনিসের মধ্যে সিমিলারিটি দেখানো। হ্যাঁ, দুইটা জিনিস তো অবশ্যই, কিন্তু দুইটা ডিফারেন্ট থিংস বা আনলাইক থিংস এর মধ্যে দেখানো। এই জায়গাটা না ধরতে পারলে কিন্তু অনেকে আমরা এটাকে ট্রু দিয়ে আসতে পারে, ঠিক আছে? কারণ এখানে তো বলাই হচ্ছে যে সিমিলারিটি দেখানো, মানে দুইটা কিভাবে একই। হ্যাঁ, বলছে না যে দেখো হাউ টু থিংস দ্যাট আর নট অ্যালাইক ইন আর সিমিলার ইন ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে, তাই তো সিমিলারিটি দেখো। আবার এখানে বলা হচ্ছে কি দেখো, মেটাফোর অ্যাসার্ট টু থিংস আর দ্য সেম। সেম মানে কি সিমিলারিটি না? মেটাফোরের কাজই হচ্ছে কি দেখানো যে দুইটা সিমিলার, কিন্তু কোন দুইটাকে, যে দুটো অলরেডি সিমিলার নাকি যারা আলাদা কিন্তু সিমিলারিটি দেখানো, কোনটা? হ্যাঁ, এখানে বলা আছে যে টু থিংস তো অবশ্যই, যে টু থিংস তো অবশ্যই দ্যাট আর নট অ্যালাইক ইন মোস্ট ওয়েজ, অধিকাংশ ক্ষেত্রে যেগুলো আলাদা। যেমন হচ্ছে বাঘের সাথে যদি কোনো শক্তিশালী মানুষের তুলনা করা হয়, যে তুমি তো বাঘ, আরে তুই তো বাঘ রে, তাহলে বাঘ আর মানুষ কি এক জিনিস? বলো তো। Sir, যে কোয়ালিটি হালকা হালকা হ্যাঁ, ওই আছে। যে ওয়ান ওয়েতে একটা জায়গায় ইম্পর্টেন্ট, সেই জন্য সিমিলারিটি দেখালাম, সেটা হলো হয়তো বা সাহসী বা শক্তি। হ্যাঁ, এটার জন্য মেনলি বলা হয়েছে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, আর কোনটা সমস্যা আছে? আচ্ছা, উত্তর তো এখানে দেওয়াই আছে, এখন বাড়িতে একটু ভালো করে পড়ে নিও। এটা যারা তোমরা মোটামুটি আগে থেকে আছো তাদের এগুলো পড়ে ফেলার কথা ছিল পুরোটা, যেহেতু আমরা পড়তে দিয়েছিলাম, পরীক্ষাও কিছু কিছু নিয়েছিলাম। এখন যা হোক ভুলে গেছো না মনে রাখছো, ভালো কথা, সেটা তোমাদের একটু খেয়াল করতে হবে। আচ্ছা, যদি এটাতে কোনো সমস্যা না থাকে আমরা তাহলে রিডিং স্কিলস পার্ট বিতে যাই। হ্যাঁ, রিডিং স্কিলস পার্ট বিতে স্যার এই বইটা পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হয় গ্রুপে। যাওয়া নাই? গ্রুপে কি খেয়াল করছো? জি স্যার, আমি দেওয়া আছে কি? দেখেছিলাম নেই। যাওয়া নাই? আছে তো স্যার। এখানে দেওয়া নাই? আছে স্যার, দেখছিলাম মনে হয়। না স্যার। আচ্ছা, হতে পারে এই গ্রুপে আছে কিনা। তুমি কোন গ্রুপের? স্যার ফাইনাল পেইড ব্যাচ। আচ্ছা, ফাইনাল এক্সাম, তাহলে ওখানে। আচ্ছা, আমি দেখি। তার বই না কিনে তুমি আসো কিভাবে এতদিন? হাই রে পড়াশোনা রে, খাতা দেখছি তোমাদের দিচ্ছি, তোমরা কি দেখতেছো এগুলো কি অবস্থা বলো তো? হুম, কি অবস্থা বলো তো? হেভি না? শোচনীয়। তাহলে ওরা তো, আমার একটা স্টুডেন্ট আছে ক্লাস 5 এর, অনেক ভালো সেন্টেন্স লিখতে পারে, ওরা তো এইভাবেও সেন্টেন্স লিখে নাই। এখন আমাদের ভয় লাগতেছে। মানে কি বলবো, এরকম খাতা দেখতে দেখতে দেখতেছি, আরে প্রত্যেকটা একই অবস্থা। হ্যাঁ, একই অবস্থা, মানে কি লিখছে না লিখছে তারা নিজেরাই জানে না, নিজেরাই বোঝে না, এইরকম আর কি অবস্থা। তখন কি বলা যাবে বলো? আর তোমরা ভাববা সব কেন এত ফেল করায়, স্যারেরা খাতায় দেখে না। স্যারেদের একটা প্রশ্নের উত্তর পড়তে 1 মিনিট টাইম লাগে না, বুঝতে পারছো? জাস্ট চোখ বুলালে বলে দিতে পারা যায় যে কি লিখছে। হ্যাঁ,
কি হবে, এগুলো দেওয়া নাই? আচ্ছা দেখছি, আচ্ছা পরে আমি দিয়ে দিব না, সমস্যা নেই যদি না দেওয়া থাকে, ঠিক আছে। হ্যাঁ, হয়তো জি স্যার। বই নাই এখনো, এটা হলো কথা, বলো তুমি আবার কবে পড়বা এগুলো? আচ্ছা সমস্যা নেই, পরে দিয়ে দিব। তোমরা পড়াশোনার প্রতি অনেক উদাসীন, অনেক উদাসীন, এতটা হওয়া ঠিক না। কারণ এই পড়াশোনায় তোমাকে খাওয়াবে পড়াবে সব বিশ্বাস তুমি একে করতেছো, আর তুমি সেটা চালাকি করতেছো। চালাকি করলে মানুষও তো ধরে ফেললে পারে, মানুষকে আর প্রশ্রয় দেয় না। আর সেই জায়গায় তোমরা, হ্যাঁ, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস জীবন চালানোর জন্য, যেটা তোমার সংসার চালাবে, যেটা তোমার মানে সব কিছুকে ইয়া করবে, আর সেটাকে তোমরা ফাঁকিবাজি করে চালাচ্ছ। এরকম করে হয়? স্যার মডেল টেস্ট কিনেছিলাম। মডেল টেস্ট কি জিনিস? মডেল টেস্ট কেনা লাগে? হ্যাঁ বলো, মডেল টেস্ট কেনা লাগে না। কোনো কিছুরই মডেল টেস্ট কেনা লাগে না। আচ্ছা সেকেন্ড, তাহলে রিডিং পার্ট বিতে মানে রিডিং 2-তে এখানে কয়টা কোশ্চেন থাকবে বলো তো? উত্তর করতে হবে কয়টা? একটা থাকবে, 3টা দেওয়া লাগবে। এখানে কয়টা? 3টা কোশ্চেন আনসার করতে হবে, তাই তো? হুম, জি স্যার। মোটামুটি 5টা বা 4টা দেওয়া থাকবে, 4টা 5টা দেওয়া থাকবে, তোমাকে যে কোনো 3টা আনসার করতে হবে। ঠিক ওই সেই রিডিং স্কিলস ফার্স্ট ইয়ারের মতোই, ওই একই রকম প্যাসেজ থাকবে, শুধুমাত্র আমাকে আনসার করতে হবে শর্ট কোশ্চেন আনসার। বেশি বড় না, একদম তুমি যা বুঝেছ ততটুকুই। 1-2 পেজ লেখার কোনো দরকার নেই, হাফ পেজ এনাফ। হাফ পেজ হাতে লেখা অনুসারে সর্বোচ্চ 1 পেজ। আর দয়া করে একটু সাথে সাথে চালাকি কম করবা। হ্যাঁ, মানে খাতা দেখলে তো বোঝা যাবে যে সে কি আমার সাথে চালাকি করেছে। মানে তুমি যখন আমার কাছে একটা খাতা দিবা, সেটা যদি তুমি মনে করো যে আমি একটা বোকা, তুমি আমাকে মনেই করতেছো যে যে স্যার আমার খাতা দেখবে সে একটা বোকা, অন্ধ, ঠিক আছে তো, বোধ শক্তি নাই, এইরকম করে তুমি খাতা লিখছো, তাহলে স্যার তো সরাসরি অপমানিত হবে না? বলো, তোমার খাতা দেখেই তো স্যার অপমানিত হবে যে এ কি করেছে, খাতার অর্ধেক পেজে মার্জিন। হ্যাঁ, মানে মানে অর্ধেক ভাঁজ করলে মনে হয় যেন তার খাতার পেজে লেখেইনি, সে মার্জিন দিয়ে রাখছে অর্ধেক পেজ। এটা কি স্যারকে কি বোকা মনে করে না? বলো, এতই বোকা? তোমরাও কি টিচার হবে না নাকি? মানে তোমরাও কি যদি ছেলে মেয়েদেরকে পড়াও, তাদের এই বোকামিতে তোমাদের রাগ হয় না? বলো তো, রাগ হয় কি? বলো, কোনো স্টুডেন্টকে তুমি প্রাইভেট পড়াচ্ছ, সে সে যদি তোমার সাথে চালাকি করে, তুমি তো তার ধরে পিটানি দেই। হ্যাঁ, তুমি তো একটা যদি একটা রচনা লেখো, যে লিখলাম গরুর রচনা লেখো, বলে গরু ইজ দ্য গরু। হ্যাঁ, আমি গরু দেখেছি, গরু আমাদের বাড়িতে আছে, ঠিক আছে তো, গরু আমার বাড়িতে অনেক আছে, আমার বাপের একটা গরু আছে, ঠিক আছে তো, আমি গরু চড়াতে যাই, এরকম করে যদি তোমাকে লিখে দেয় সে, তুমি কি খুশি হবা? বলো, হ্যাঁ, না তুমি রাগ করবা? তাহলে সেটা তুমি তোমার দিক থেকে কেন বোঝো না যে এতই বোকা সব, যে স্যারেরা দেখলেন যা খুশি তাই লিখে রাখছে, কি লিখছে না লিখছে তার কোনো গ্যারান্টি নেই। তা তোর পড়াশোনা করার কি বা দরকার আছে জোর করে? বলে দিলে হয় পরিবারকে যে আমার দ্বারা পড়াশোনা হবে না, শুধু জীবনটা নষ্ট না? আর স্যারদের নামে বাঁশ দেওয়া না, কথায় কথায় বাঁশ। স্যাররা খাতা দেখে না, স্যাররা বউয়ের সাথে মারামারি করে, এই করে সেই করে, স্যারদের খুব বিয়া, এই নিয়ে তো সারাক্ষণ দেখি এই লেখা আছে। নিজে একটু পড়াশোনা করে দিয়ে দাও। হ্যাঁ, আমি মোটামুটি 100 খাতা দেখছি, তার ভিতরে কয়জন যে পাশ করবে আমি বলতে পারতেছি না, কারণ নাম্বার এখনো কাউন্ট করা হয়নি, জাস্ট নাম্বার দিয়ে গেছি। মানে 1 যে দিব ওখানে 1, হ্যাঁ 4-এর ভিতরে 1 যে দিব, সে তো কোশ্চেনের সাথে আনসারে মিলই নাই, তাহলে আমি একটাও দেবো কেমন করে? একও তো দেওয়া যায় না তাকে, কিন্তু 0 তো দিতে পারতেছি না। মানে এমন বাজে সব লিখেছে, কি দরকার এই পড়াশোনাগুলো করার? এ তো নয় স্যারের সাথে নয় বোকামি করলি, চালাকি করলি, স্যারের কি যায় আসে? স্যার তো ঠিক খাতা প্রতি টাকা পেয়ে যাবে, তুমি লিখলেও সে একটার খাতায় টাকা পাবে, না লিখলেও সে টাকা পাবে, স্যারের কোনো ক্ষতি নাই তো, ক্ষতি যা সব তোমার। স্যারকে তুমি সারা জীবন গালাগালি করলেও তার গায়ে লাগবে না, কারণ তুমি যা লিখছো সাথে তুমি লিখছো। অভিশাপ কি দিলেই আমার নামে হয়ে যাবে? তুমি যদি এখন আমার নামে অভিশাপ দাও, ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে আমার পুরো অভিশাপ নামাই দিবে? বলো, নাকি অভিশাপটা তাকে সরাসরি কি আমার গায়ে লাগবে, নাকি আগে সৃষ্টিকর্তার কাছে যাবে এটা, যখন তুমি কাউকে অভিশাপ দাও? হ্যাঁ, আগে সেই সৃষ্টিকর্তার কাছে যাবে, সেখান থেকে অ্যাপ্রুভ হতে হবে যে আসলেই এই অভিশাপটা যাকে দেওয়া হচ্ছে সে পাওয়ার মতো কিনা। যদি পাওয়ার মতো হয় তাহলে যাবে, না হলে ঘুরে তোমার কাছে আসবে। এই কথা মনে রেখো। অতএব চালাকি তুমি জীবনের সাথে করো, জীবন তোমার সাথে চালাকি এমন পেদানি দিবে, জীবন তোমাকে মাটির সাথে শুয়াই দিবে পুরো। হ্যাঁ, অনেক দেখছি বাপের অনেক কিছু ছিল, এখন দেখতেছি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকের কিছুই ছিল না, বাপ মাই ছিল না। হ্যাঁ, দেখেছি সেরা স্যান্ডেল পরে স্কুল কলেজে যেতে, তাদের এখন গ্রামের ভালো অবস্থা। জীবনের সাথে চালাই করো না ভাই, এটা একদম প্র্যাকটিক্যাল জিনিস। যেমন চালাই করবা জীবন তোমাকে সেরকম ভাবে ফেরত দেবে, ঠিক আয়নার মতো।
হ্যাঁ, তোমার গালে যদি তিল থাকে ওই তিলটাকে একদম স্পষ্ট দেখিয়ে দিবে। ঠিক একইভাবে তুমি জীবনে যে ধরনের চালাই করবা, জীবন তোমাকে কড়াই গন্ডায় বুঝিয়ে দিবে, তার থেকে বেশি দিবে তো কম দিবে না, যে তুমি আমার সাথে চালাই করছো না। অতএব দখলে ফাঁকা খাতা জমা দিয়ে আসো, কিন্তু আবল তাবল লিখো না, এতে স্যারদের মেজাজ নষ্ট হয়। ঠিক আছে, দিয়ে তোমাকে বললামই তো তুলোধনা করে দিবে, বরং পাশের যে 2-4টা খাতা থাকবে সেই একই ধরনের কপি পেস্ট হয়ে যাচ্ছে। কপি পেস্ট পুরো, মানে ওই বান্ডেলে যে কয়টা খাতা আছে সব একই কলেজের হয়তো বা, ওই ওখানে যদি কোনো ভালো স্টুডেন্ট পড়ছে তো পড়ছে, ওই কপি পেস্ট করতে গিয়ে কেউ লিখছে, দেখো ক্রিসমাস বানান লিখছে, দেখো কিভাবে, হ্যাঁ সে মানে এই বানানটা পর্যন্ত পারে না। এবারে পরীক্ষায় লিখছে CHISMAS, এই হচ্ছে ক্রিসমাস। কেউ কেউ তো মানে ক্রিসমাস শুনেছে হয়তো KIS দিছে, ঠিক আছে, তো এই হচ্ছে বানান। আবার কেউ লিখছে কিসম্যাক, হ্যাঁ KISMAC, এভাবে লিখছে, মানে একই কপি পেস্ট, মানে পরপর খাতা দেখতেছি, মানে পরপর জমা দিয়েছে হয়তো, সবাই এই বানান। ওখানে একজনও দেখলাম না যে বানানটা ঠিক লিখছে। বুঝতে পারছো মানে কি যে লিখছে? স্যার এখানে প্রতিষ্ঠানের অনেক ঘাটতি আছে স্যার, এই লো কলেজগুলো এদের মানে ছেড়ে দেওয়ার ফলে এরকম হয়েছে স্যার। প্রতিষ্ঠানকে বুঝলাম, তুমি প্রতিষ্ঠানের অভিযোগ দিয়ে নিজের জীবনটাকে বাঁচাবে না বলো? তুমি তাহলে আন্দোলন করো, তাহলে তুমি আন্দোলন করো, তাই সেটা তো করো, তাহলে তুমি ওদের উপর দোষ দিয়ে লাভটা কি? তুমি যখন ওদের কিছু করতেই পারতেছো না তখন তুমি তোমারটা বুঝে নাও ভাই। যখন তুমি কিছুই করতেছো না তাহলে ওদের উপর দোষ দিয়ে তোমার জীবনে ইয়ার রেখে লাভ কি? তুমি দোষ দিলা, আচ্ছা প্রতিষ্ঠানের দোষ তুমি সারাদিন দিলা, সকাল থেকে ঘুম থেকে ওঠো আর রাত পর্যন্ত তুমি একই জপো, একই কথা হলো কি প্রতিষ্ঠানের দোষ, প্রতিষ্ঠানের দোষ। এবার তুমি 4 বছর ধরে প্রতিষ্ঠানের দোষ দিয়ে যাও, প্রতিষ্ঠানে কিছু হবে বলো? কিছু আছে? দায় আছে? তো প্রথমে তো আমাদের একটা গাইড লাগবে। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন টিচার বলতো যে তোমরা যতই পড়ো যতই লিখো নাম্বার পাবা না, এখানে কোনো নাম্বার নাই, যতই ভালো করে লিখো হ্যাঁ, না। তাহলে বুঝলাম। তাহলে তোমরা কি আন্দোলন করেছো এর জন্য? ঘরে বসে তো আমি বলছি না, ঘরে বসে দোষ দিয়ে লাভ আছে কোনো? তাহলে তুমি আন্দোলন করো, তুমি তাহলে যাও টিচার না বুঝলে তুমি মারধর করো, মারো দরকার, আমার কেন অধিকার আমাকে বুঝাই দেওয়া হবে না? কিন্তু তাও তো করতেছ না, ঘরে বসে তো একটা মিউট রাখো, ঘরে বসেই তো আন্দোলন করতেছ। তো এখন আপনার কাছে ভর্তি হওয়ার পরে মানে কিছুটা বুঝলাম, তখন আমরা অনেক ইয়াতে ছিলাম, আমাদের ক্লাসে একজনও ফার্স্ট ক্লাস পায়নি, ফার্স্ট ক্লাস কি প্রত্যেকের ইমপ্রুভমেন্ট ছিল। তো যেটাই হোক সেটা নিয়ে তো সমস্যা না, সমস্যাটা হচ্ছে তোমার অসুবিধা তুমি বুঝতেছো, তুমি পারতেছো না। তাহলে প্রতিষ্ঠানের দোষ কি তুমি ঘরে বসে দিবা না প্রতিষ্ঠানে গিয়ে দিবা? আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি তো তোমার জীবন নষ্ট করে ফেলছো। আমরা সবাই মিলে গিয়েছিলাম একবার। আচ্ছা, এটা মিউট রাখো। হ্যাঁ, এবার মনে করো সবাই মিলে গেলা, গিয়ে কোনো সমাধান হলো না, তারপর কি করবা? সবাই মিলে গেলা, গিয়ে সমাধান হলো না, তারপর কি হবে? ওইভাবে আমি আমার জীবনটা নষ্ট করবো না? অন্য কোনো মানে ইয়া করতে হবে, ব্যবস্থা করতে হবে? কোনটা আমি কি বলতে চাইছি সেটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, যে তোমার জীবনটাকে যে কোনো ভাবে হোক, সে দোষ দিয়ে তো লাভ নেই অন্যের ভাই। আমি যেখানে দোষের তাদের সাথে আন্দোলন করে বললাম মনে করলাম আমি কিছু করতে পারলাম না, তখন আমি কি করব? নাকি ওইভাবে আমি আমার জীবনটাকে এরকম করে যা পাতা লিখে একটা ইয়া করব? আমার কথা হলো নিজের জীবনটাকে বুঝে নাও। সেটা প্রতিষ্ঠানের দোষ দিয়ে শুধু কাজ হবে না, টিচারের দোষ দিয়ে কাজ হবে না, পিতামাতার দোষ দিয়ে কাজ হবে না। তোমারটা তুমি কি করছো সেটা তুমি বুঝতে পারছো? যে লিখেছে সে তো মানে কিভাবে যে এসএসসি পাস করলো সেটাই তো একটা প্রশ্ন থেকেই যায়। এখানে টিচারদের অবশ্যই একটা ঘাটতি আছে, কারণ কি তাকে পাস করাই দেওয়া কেন হলো? এতদূর আনা হলো কেন? এখানে আনা হলো কেন এতদূর তাকে? দেখবে ফেসবুকে একজন কমেন্ট লিখছে স্যার পাস করাই। স্যার ইংরেজি ডিপার্টমেন্ট নিছে কেন? সে যদি এটা মানে পড়ার অ্যাবিলিটি না রাখে, অন্য ডিপার্টমেন্ট সেটা সে নিয়ে ফেলছে, সে তো মোটামুটি মনে করছে মানে ইংরেজি খুব সহজ জিনিস। আর আচ্ছা নিয়েই ফেলছে, তাতে কোনো সমস্যা না। সে তো এতদিন পড়াশোনা করলে সেটা ঘাটতি মেকআপ করতে পারতো। তো অবশ্যই মেকআপ করা সম্ভব। আমরাও খুব ভালো ছিলাম ইংরেজিতে তা না, তারপরও গ্রামের ছেলে ছিলাম, খুব একটা ভালো ছিলাম তা না, কিন্তু 1 বছরে তুমি ইংরেজির কিছুই বুঝতে পারবে না তা না। তুমি যদি ঠিক মতো পড়ো তাহলে অবশ্যই সেখান থেকে ভালো করা উচিত। বললাম আমি তো যখন ফার্স্ট ইয়ারে বা এগুলোতে ভর্তি হলাম দেখলাম অনেক ছেলে ইংরেজিতে কথা কয় আর আমি ইংরেজির কিছুই বুঝি না। আমি তো পুরো অবাক হয়ে গেলাম যে আমি পারবো কিনা। পরে পড়াশোনা শুরু করলাম, স্যারদের সাথে গেলাম, স্যারদের ইনস্ট্রাকশন নিলাম, বই কিনলাম, পড়লাম, দেখলাম যে তাদের থেকে আমি ভালো রেজাল্ট করেছি। অতএব যেখান থেকে তুমি শুরু করবা সেখান থেকে তুমি আন্তরিক হও, ভালো করে শুরু করো, তুমি ভালো করতে পারবা। কিন্তু সেখান থেকে তুমি ফাঁকি দিবা আর অন্যের নামে দোষ দিয়ে চালাই দিবা, হ্যাঁ, এ দিয়ে তো তোমারই নষ্ট, এতে তো কারো কিছু যায় আসতেছে না। টিচাররা ঠিকই মাস শেষে বেতন পাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ঠিকই মাস শেষে স্টুডেন্ট পাচ্ছে, বছর শেষে স্টুডেন্ট পাচ্ছে, স্টুডেন্ট যাচ্ছে, যার ক্ষতি হওয়ার তা হচ্ছে। আর আমরা তো দেখতেছি ক্লাসে কত কি স্টুডেন্ট কিভাবে আসছে না, মানে এই দেখো এখনো ক্লাসে কয়জন আছে স্টুডেন্ট বলো? আমি বুঝলাম যে আমার কলেজের দোষ, তাহলে আমার প্রাইভেটের দোষ নিশ্চয়ই নাকি?
প্রাইভেটের দোষ নাকি? না স্যার, আমরা সমাধান করতে আমরা আপনার সামনে দিয়ে এসেছি স্যার। তাহলে সমাধান তো কোনো না কোনো জায়গায় ম্যানেজ করতে হবে। সেখানে দেখা যাচ্ছে 100 জন স্টুডেন্ট আছে, ক্লাস করতেছে 20 জন, বা ওই 20 জনের মধ্যে দেখা যাচ্ছে 10 জন আবার অনিয়মিত। তাহলে দোষ দিলে তো হবে না, দোষ তো তোমাদেরও কম নেই ভাই। দোষ আমি মনে করি স্টুডেন্টদের অনেক আছে, অনেক প্রচুর স্টুডেন্ট দোষ আছে। কারণ কি, আমার পর আমি পড়াচ্ছি না, আমি টিচারের সাথে দেখলাম গন্ডগোল করবো, মারামারি করবো, আমার পর আমাকে বোঝাই দিতে হবে, ক্লাস নিবেন না কেন, এরকম করতে হবে। তাহলে যা হয় হবে। ইন করছে তোমার বেশি মার্ক পেয়ে লাভ কি, যেখানে তুমি ফেল করে যাচ্ছ, যেখানে তুমি কিছুই পারো না। নিজের জন্য প্রতিবাদী হতে হবে, নিজের জন্য প্রতিবাদী হতে হবে। যা হয়ে যাবে জীবনে। আমি আমার জিনিসটা কেন বুঝে পাবো না? স্যার যত ভালো প্রতিষ্ঠানেই পড়ুক, যদি নিজে ভালো করে না পড়ে কখনো। শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে কি দিবে? দিবে তো অবশ্যই কিছু, কিন্তু যখন দিচ্ছে না তুমি জানতেছো, তখন একটা ব্যবস্থা করো। শুধু ঘরে বসে তো দোষ দিয়ে গেলে হবে না। হয় তুমি তাদের সাথে আন্দোলন করো, আমাকে জিনিসগুলো বুঝিয়ে দাও, আমি পারতেছি না, আমাকে আমার ক্লাস নিতে হবে, বাড়তি ক্লাস নিতে হবে, তখন হেড স্যারের কাছে যেতে হবে, প্রিন্সিপাল স্যারের কাছে যেতে হবে। আর যদি সেটাও না করতে পারো, তাহলে ঘরে বসে চুপচাপ মারামারি না করে অন্য কোনোভাবে ম্যানেজ করা যায়, যেহেতু সেটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ আমাকে করতে হবে আমার জন্য, এটা আমার জীবন, এটা কারো দায় নেই, এই পৃথিবীতে কেউ কারোর জন্য না। এটা যত তাড়াতাড়ি বুঝবা ততই ভালো। নিজের জন্য নিজে, নিজের সন্তানও না, নিজের পিতা মাতাও না, নিজের ভাই বোনও না, একমাত্র আমি ইন্ডিভিজুয়াল। তাই তো, ইন্ডিভিজুয়ালিজম বলে একটা কথা হয়েছে, তাই না? যে ইন্ডিভিজুয়াল একজন, সে তার জীবনটাকে বুঝে নিতে হবে। অন্যরা কে কতটুকু বুঝিয়ে দিতে পারবে না। বাপ মা হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করবে, এতটুকুই, এর থেকে বেশি না। তোমার জীবন গড়ে নেওয়ার দায়িত্ব তোমার। আমি তো বললাম যে আমি আমার জীবনে দেখছি আমাদের বন্ধু বান্ধবদের টাকা পয়সার অভাব ছিল না, কত ঘুরে বেড়ানো, বই কেনা, ইয়ে করা, কিন্তু তারা ভালো জায়গায় পৌঁছায়নি। আবার অনেকের বইটাই ছিল না, তারপরে ভালো জায়গায় পৌঁছে গেছে। আন্তরিকতা ভাই, নিজের প্রতি নিজের বিশ্বস্ততা, এর থেকে বেশি কিছু আর প্রয়োজন নেই। তুমি যেটা করবা নিজের জন্য বিশ্বস্ততা দিয়ে করো। টিচারকে ফাঁকি দেয়, যে আমি এখন পড়াচ্ছি, তুমি এখন মনে করছো যে তুমি ফাঁকি দিয়ে দিবা আমাকে। আসলে আমাকে ফাঁকি দেওয়ার তো কিছুই নেই। তুমি মাস শেষে টাকা দিচ্ছ মানেই আমার বিষয়টা আমি বুঝে নিয়েছি, নাকি নাকি বলো বলো, আমার কোনো ফাঁকিবাজি আছে? তুমি যদি ক্লাস না করো, আমার কোনো ফাঁকি হচ্ছে এখানে? বলো তো। তুমি আমাকে টাকা দিচ্ছ, আমি আমার টাকা বুঝিয়ে পেয়েছি, আমি 12টা ক্লাস তোমাকে দিব। এখন 12টা ক্লাসের কতটুকু তুমি নিচ্ছ সেটা হচ্ছে তোমার ব্যাপারে, তো আমার ফাঁকির কিছু নাই। এই যে আমি টেস্টগুলো নিচ্ছি, আমি একটু যাচাই করতেছি, আমার কষ্ট হচ্ছে। এখন তুমি যদি টেস্ট না দাও, তাতে আমার উপকার হচ্ছে যে আমার তোমার ক্ষেত্রে ব্যয় করতে হচ্ছে না সময়, কিন্তু ক্ষতিটা কার হচ্ছে বলো? আমার আমার ক্ষতি হচ্ছে যে তুমি পরীক্ষা না দিলে আমার ক্ষতি না স্যার, আমাদের নিজে। হ্যাঁ, একটু লেখা, একটু হাতে স্পিড বাড়বে, একটু বানান ভুলের ব্যাপারটা কেটে যাবে, ভুল টুল হলে আমি একটু সমাধান করে দিচ্ছি, এগুলো করা যাবে, এগুলো করা যাবে, এগুলো বলছি। মানে তোমাদেরকে আমি দেখো প্রশ্ন মানে ছবি তুলে পর্যন্ত দিচ্ছি। কারণটা কি, তোমাদের জানা উচিত যে এইভাবে 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 করলে হবে না। আমি ভালো খাতা এখনো পাইনি যে তোমাকে আমি 2-1টা ভালো খাতা দেবো, যে এরকম লিখলে তোমরা এরকম নাম্বার পাবা, আমি এখনো দিতে পারতেছি না। বুঝতে পারছো? হয়তো মিডিয়াম লেভেলের কিছু আছে, কিন্তু ওগুলো তো উদাহরণ হিসেবে দিয়ে লাভ নাই। এখন আমি যে খাতা 100টা খাতা দেখা হয়েছে, এক্সেপশনাল কোনো খাতা পাইনি আমি এখনো, যেটা তোমাদেরকে আমি দিব যে এরকম হলে এরকম নাম্বার পেতে পারো। তো যাক, আর কথা বলছি না। তো যাক, এখানে পার্ট বিতে আসলে তেমন কথা বলার কিছু নাই, একটু প্যাসেজগুলো ভালো করে পড়ে নিবা, এই হচ্ছে ব্যাপার। আর উত্তর বললাম কি, যে পার্ট বিতে উত্তর অনেকে স্যার কত পেজ লিখবো? কত পেজ না ভাই, তুমি হাফ পেজই লেখো। এখানে যা লেখা আছে তুমি এইটুকুই লেখো। হ্যাঁ, এইটুকুই তুমি লেখো না কেন, তাতেও কোনো, তুমি অনেক ভালো মার্ক পাবা, তুমি 3 পেয়ে যাবা, তাই তো? 4-এর ভিতর 3 পাওয়া মানে কত পার্সেন্ট মার্ক বলো তো? 4-এর ভিতর 3 পাওয়া মানে 75। হ্যাঁ, 75% মার্ক। হ্যাঁ, 75 কি কম নাকি? 2 মানে হচ্ছে কি 50% মার্ক। তাহলে আমরা দেখাচ্ছে মোটামুটি একদমই যে কিছুই লেখেনি তাকে তো 1 দিতে হচ্ছে আমাদের, মনে করো, তাই না? 1 দিতে হচ্ছে। যে মোটামুটি কথাটা গুছিয়ে লিখেছে, বানান টানান ভুল টুল আছে, তাকে কি আমি 1 দিব না 2 দিব বলো তো? যে একদমই কিছু লিখলো না সে 1 যদি পায়, তাহলে যে মোটামুটি কিছু লিখছে ভুল টুল দিয়ে, তাকে কি আমি 2 দেবো না? তাহলে সে 50% মার্ক পেয়ে যাচ্ছে। কিন্তু যে তার থেকে গুছিয়ে সুন্দর করে, বানান ভুল নেই, হাতের লেখা সুন্দর, তাকে আমি কত দিব বলো? মিনিমাম তো 3 দিব নাকি? হ্যাঁ, আর যদি আমার কাছে মনে হয় যেন সে 4 পাওয়ার মতো লিখছে, হেভি সুন্দর একদম, মানে এমনি আমাকে সে ফিদা করে ফেলছে তার হাতের লেখা দিয়ে, আমি তো এমনি 4ও দিয়ে দিতে পারি 4-এর ভিতর। হ্যাঁ, তা কতটুকু লিখবা? এই কতটুকু লিখবা, এটা দিয়ে তো আমি বারবারই বোঝাচ্ছি যে কতটুকু ব্যাপার না ভাই, তুমি যা লিখবা সুন্দর করে লেখো। কারণ কি, আমরা যখন না মার্ক দিচ্ছি তখন তো একটা কম্পারেটিভ আসছে, যে সে কিছুই পারলো না তাকে আমি 1 দিয়ে দিলাম, তাহলে যে মোটামুটি লিখছে ভুল টুল দিয়ে তাকে তো আমি 2 দিব, তাহলে তার থেকে যে ভালো লিখছে তাকে আমি কত দিব? অটোমেটিক সে 3 পেয়ে যাবে। এটা একদম কম, মানে হিসাবের ব্যাপার। তোমরা খাতা দেখা, যদি তোমরা কোনো টিচার লেভেল আসো তোমরা এটা বুঝবা।
আচ্ছা, আর এখানে বেশ বড় বড় প্যাসেজ দিয়েছে, এত বড় বড় দিয়ে দেয় না, এত বড় হয় না আর কি। আর প্যাসেজ বড় হলে অবশ্য লেখা যায় ভালো, হ্যাঁ, প্যাসেজ যদি বড় হয় তাহলে অনেক কিছু লেখার ইয়া থাকে, আর ছোট হলেই বরং লিখে ইয়া করা, এক্সপ্লেন করাটা কঠিন হয়ে যায়। আচ্ছা, তো যাই হোক, তাহলে এখানে কারো প্রবলেম আর বড় প্যাসেজ গুলো ইনফরমেশন বেশি থাকে, বেশি থাকে, হ্যাঁ, বড় করে লেখা যায়, ঠিক আছে। আর ছোট হলেই বরং ঝামেলা হয়, হ্যাঁ, বড় প্যাসেজ হলে সহজ হয়, আর ছোট প্যাসেজ হলে অ্যাবস্ট্রাক্ট টাইপের হয়, একটু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয়, এরকম আর কি। আচ্ছা, তো ঠিক আছে, যাই হোক, এখন পার্ট বিতে কি কারো সমস্যা আছে কোনো কিছু বুঝতে? স্যার রিডিং স্কেলের পার্ট বি এখনো পড়া হয় নাই। পার্ট বি পড়নি? নতুন একদম যুক্ত হয়েছিল তুমি? নতুন? না স্যার, আগে পড়ছি, মানে এখন আর নতুন করে পড়া হয় না, আগের গুলো শেষ করতেছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি পড়ে নিও, একবার পড়া থাকলে তো বেশি সময় লাগার কথা না। আগে পড়া থাকলে জাস্ট দেখে যাবা, কিন্তু বেশি থাকার কথা না। তাহলে একটু পড়ে নাও, আর কি করে বলবো, এখন পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, হ্যাঁ, পড়ার কোনো বিকল্প নাই, তা না হলে আবল তাবল লিখে আসবা, হ্যাঁ, আর স্যাররা সুন্দর করে নেচে গিয়ে তোমাকে মার্ক দিয়ে দিবে। ওকে, তো যাও, তাহলে রিডিং স্কিলসের পার্ট এ বি নিয়ে কথা বললাম, আসলে কথা বলা পার্ট বিতে কিছুই নাই, ওখানে যেহেতু বোঝানোর কিছু নাই, জাস্ট প্যাসেজটা তোমাকে পড়তে হবে, পরে আনসার করতে হবে, যেটা সম্পর্কে তোমার ধারণা এর আগে আছে, আর এখন প্যাসেজ পড়িয়ে প্রত্যেকটা দেওয়া সম্ভব না। আচ্ছা, এখন আসি হচ্ছে রাইটিং স্কিলস 1-এ, তো আমি কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি, তাই না? রাইটিং স্কিলস 1-এ কোশ্চেনগুলো তো দেওয়া আছে, এবং কোশ্চেন আনসারগুলো তোমাদের বইয়ে আছে নিশ্চয়ই, সেখান থেকে তোমরা একটু পড়ে নেবা। রাইটিং স্কিলস 1। রাইটিং স্কিলস 2-তে হচ্ছে তোমার কিছু বোঝানোর বিষয় আছে, তাই না? ওখানে ক্লাসগুলো একটু ভালো মতো করবা, কারণ ওখানে রাইটিং স্কিলস 2-তে কয়টা কোশ্চেন আনসার লিখতে হবে? রাইটিং 2-তে লিখতে হবে 3টা না 2টা? দুইটা লিখতে হবে। হ্যাঁ, 2টা লিখতে হবে, হ্যাঁ, 2টা লিখতে হবে, আর 2টা লিখতে হবে। আর এই 2টার মধ্যে তোমাদের হয়তো দেখাচ্ছে যে ওই যে ওখানে সাবজেক্ট, তাই না, অডিয়েন্স, টপিক, অডিয়েন্স ধরে তোমাকে লিখতে হবে, অথবা তোমাকে এমনিতেই দেখাচ্ছে যে ফার্স্ট ইয়ারে যে সকল কোশ্চেন পড়েছিলাম শর্টে, ওগুলোও দেখাচ্ছে রিপিট হতে পারে, ওই জন্য ফার্স্ট ইয়ারের বইটা নিয়ে বসবা, ফার্স্ট ইয়ারের বইটা নিয়ে বসবা। স্যার রিডিং কোশ্চেন পাইনি, বুঝলাম না, বলো। হ্যাঁ, বুঝি নাই, আবার বলো, হঠাৎ করে বন্ধ করে ফেললে কেন? কি বললাম আমি বুঝিনি এখনো, কে বললাম? স্যার রিডিং 2 এর কয়েকটা কোশ্চেন পাই নাই। রিডিং 2 এর আবার কোশ্চেন পাবা কেন? রিডিং 2 তে তো প্যাসেজের কোশ্চেন পাবা না কেন? আর ওটা তো আমি দেইও নাই, কোশ্চেন দিয়েছি কোনো রিডিং 2 তে? রিডিং 1 আর 2 তে তো কোনো কোশ্চেন দেওয়ার কিছু নাই এখানে। রিডিং 2 এর কথা বলছো নাকি রাইটিং 2 এর কথা বলছো? স্যার রাইটিং। হ্যাঁ, রাইটিং 2 তে কি কোশ্চেন পাওনি? সব তো বই থেকে দেওয়া, তোমাদের বই থেকে তো কোশ্চেনগুলো দেওয়া, কোনটা পাওনি সেটা ছবি তুলে দিবা, গ্রুপে দিবা, কেউ পেয়ে থাকলে স্ক্রিনশট দিয়ে দিবা, তো বই থেকে দেওয়া কোশ্চেনগুলো। হ্যাঁ, আমি তো বললাম ওই জন্য তোমরা ফার্স্ট ইয়ারের যে রিডিং স্কিলস এবং রাইটিং স্কিলস বইটা, ওই বইটা নিয়ে সাথে করে নিয়ে বসবা, ঠিক আছে? তাহলে ওখানে সব পেয়ে যাবা, আর যদি কিছু দুই একটা থাকে যে তোমরা পাচ্ছ না, তাহলে সেটা আমাকে বলবা। Sir, writing 1 is write a topic sentence on Bangabandhu Satellite 1. Aita sir, writing part B te write a topic sentence for a paragraph on computer education. Sir, দুইটা একই জিনিস। টপিক সেন্টেন্স কয় সেন্টেন্সে হয়? স্যার একটাই তো, একটা সেন্টেন্সই হয়। ওখানে ব্রিফ কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে দিয়ে দিতে পারে। শর্ট কোশ্চেন এক সেন্টেন্স দিবা, এক সেন্টেন্সে তুমি 4 পাবা, সমস্যা নেই তো। এখন তুমি মনে করো যে 4 মার্কের জন্য তুমি একটা হাফ পেজ লিখে আসবা টপিক সেন্টেন্স, তাহলে কি হবে? ব্যাক পেজ। তুমি বোঝো কিনা সেটা, যে তুমি কতটুকু বোঝো, যেখানে তোমাকে 1 লাইন লেখার কথা সেখানে তুমি 2 লাইন লিখলে তোমার মার্ক কাটা যাবে। ঠিক আছে, তোমাকে বলছে টপিক সেন্টেন্স লিখতে, তোমাকে তো টপিক সেন্টেন্স তো একটা প্যারাগ্রাফ হয় না। টপিক সেন্টেন্স কয় সেন্টেন্স হয়? সর্বোচ্চ 2 সেন্টেন্স হয়, কিন্তু মেইনলি এক সেন্টেন্সে আমাকে টপিক সেন্টেন্স লিখতে হয়, ঠিক আছে? সেটা সিম্পল হোক কমপ্লেক্স হোক, যেভাবে তুমি একটা সেন্টেন্সে লিখে দিবা। এই এখন মনে করলো যে স্যার এ তো পার্ট বি তে আইছে, তার মধ্যে 4 মার্কের, তাহলে 4 মার্কের তো তাহলে আমাকে মোটামুটি হাফ পেজ তো লিখতে হবে, তাই না স্যার? নাকি কি বলো? জি স্যার। হ্যাঁ, তাহলে হাফ পেজ লিখে দিয়ে আসবা, ঠিক আছে? না স্যার, 4 এর ভিতর
স্যার 0 পাওয়ার যদি শখ থাকে তাহলে লিখে দিয়ে আসতে পারি। হ্যাঁ, যে স্যার তো 4 মার্কের জন্য এত ছোট দিলে তো মার্ক দিবে না, সেটা না। তোমাকে কি বলতে বলা হয়েছে ওটা তুমি এক লাইনের জন্য তুমি ভালো মার্ক পাবা, যদি তুমি সঠিক একটা সুন্দর করে টপিক সেন্টেন্স লিখতে পারো। এই আচ্ছা, তো বলো, এমনিতে সবকিছু তো বুঝিয়ে দেওয়া আছে। তোমরা ক্লাসগুলো যদি করে থাকো তাহলে প্রশ্ন করো, আর যদি ক্লাসগুলো না করে থাকো তাহলে ক্লাসগুলো আগে করে নাও, তা না হলে বুঝতে পারবো না, যারা নতুন আছো বিশেষ করে। আর যারা ক্লাস করেছো, যদি বোঝার কিছু না থাকে সেটা সমস্যা নেই, কিন্তু যদি ক্লাস করে যদি সমস্যা থাকে সেগুলো আমাকে বলো। আর যদি না করতে পারো তো সমস্যা না, তোমরা পড়তে থাকো, ঠিক আছে, পড়তে থাকো। আর যেহেতু পার্ট সিতে কবিতা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো পড়াই দেওয়া আছে, মানে এখন প্রত্যেকটা বিষয় পড়ে ফেলতে হবে, এখন সময়টা নিতে হবে। হ্যাঁ, কারণ এই রিডিং স্কিলসের জন্য আমি 1 সপ্তাহ টাইম দিয়েছি নাকি? 1 সপ্তাহে মোটামুটি টাইম দিয়েছি, কারণ তোমাদের 7 তারিখ থেকে পরীক্ষা না? 5 তারিখ। 5 তারিখে? আচ্ছা, 5 তারিখে, 7 তারিখ বলছি, 5 তারিখ। হ্যাঁ, 5 তারিখে যেহেতু পরীক্ষা, তাহলে তোমাদের তো অবশ্যই ড্রামা পড়া শুরু করতে হবে, তাই না? ড্রামা পড়া শুরু করতে হবে। এই জন্য তোমরা চেষ্টা করো এর ভিতরে রিডিং স্কিলসটা, বিশেষ করে যাদের পড়া আছে তাদের আর রিডিং স্কিলসের সময় দেওয়ার মনে হয় না দরকার আছে, তারা ড্রামা পড়া শুরু করতে পারো। আর যদি মনে হয় যে না, যাদের রিডিং স্কিলস পড়া নাই, যারা একদম নতুন আছো, তারা একটু আমার ভিডিও ক্লাসগুলো সম্পূর্ণটা দেখে নাও, সবগুলো ভালো করে দেখে নাও, ওখানে বিস্তারিত বলা আছে। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো সেগুলো নিয়ে আলোচনা করা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলি আমি, আমরা যেহেতু এই 25শে ডিসেম্বর আমাদের উৎসব, সেই হিসাবে আমাদের গ্রামের বাসায় যেতে হবে। হ্যাঁ, নেক্সট তোমাদের পরীক্ষাটা তো রিডিং স্কিলসে নিব হচ্ছে 28 তারিখে, তাই না? তো 28 তারিখে আমি চলে আসবো, মোটামুটি 28 তারিখের মধ্যে চলে আসবো। এখন এর ভিতরে বিয়ে প্রোগ্রাম আছে আমাদের আবার 2-1টা। হ্যাঁ, এই জন্যই হচ্ছে মেইনলি সমস্যাটা। 27 তারিখে তো হ্যাঁ বলো, 27 তারিখে? স্যার শুক্রবার তো 27। হ্যাঁ, পরীক্ষা কবে নিব আমি তোমাদের? এটা 28 তারিখে নিব, ঠিক আছে? এই যে এখানে 28 তারিখে নিব বলেছি আমি এটা। হ্যাঁ, এটা 28 তারিখে বন্ধ পড়বা। একদিন সময় বেশি দিয়েছি আমি, কারণ এখানে যেহেতু বিষয়গুলো বেশি আছে। হ্যাঁ, তো আমি দেখি নেক্সট ক্লাসটা কখন নিব আমি এটা বলে দিব তোমাদেরকে। হ্যাঁ, আজকের পরে তোমরা একটু পরে হলো, 25শে ডিসেম্বর তো আমি নিতে পারছি না, হয়তো দেখি কালকে হচ্ছে গ্রামে যাব। এখন কালকের মধ্যে তো আর শেষ করতে পারবো না তোমরা দেখে। হ্যাঁ, আমার ক্লাস নেওয়া নিয়ে তো সমস্যা না, এখন তোমরা কতটুকু ক্লাস করে কি কি সমস্যা ফিল করবা সেটা দেখতে হবে আমাকে। তোমরা কাজ করবা, আমি 24 তারিখে নিব না 26 তারিখে নিব ক্লাস, বলো তো কবে নিব? সময় দিব না 24 তারিখে নিয়ে নিব? স্যার 26 তারিখে নেন। আচ্ছা, তাহলে আমি 26 তারিখে, ঠিক আছে? 26 সময় তারিখে। দিন আমরাও পড়া কমপ্লিট করি। হ্যাঁ, তোমরা এটা পড়ে ফেলো, কারণ না পড়ে তো আর সমস্যা বের না হলে তো আর ক্লাস করায় লাভ নাই। হ্যাঁ, তোমরা 26, তাহলে আমি নেক্সট ক্লাস নিব হচ্ছে 26 তারিখ, ঠিক আছে? এখন সকালে না রাতে আমি সেটা তোমাদেরকে বলে দিব। আমি যেহেতু গ্রামে থাকবো, গ্রামে থেকেই হয়তো বা ক্লাসটা নিব। এখন বিয়ে শাদীর ব্যাপারে অনেক গেস্ট টেস্ট থাকবে, তো এখন পরিবেশটা দেখি কিভাবে ম্যানেজ করা যায়। কোনোভাবে যাই হোক আমি নিব ক্লাসটা, এখন সকালে বা রাতে নিব সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব পরে, ঠিক আছে? আচ্ছা, তো পড়তে থাকো, আগের সমস্যাগুলো বার করো, কারণ এখন আর সময় নষ্ট করে তাহলে লাভ নাই যদি সমস্যা না থাকে। আচ্ছা, তো টেনশন করার কিছু নাই, একটু মনোযোগ দিয়ে পড়ো আর ভালো করার চেষ্টা করবা, কারণ সব ম্যাটেরিয়ালস এখানে গুছিয়ে দেওয়া আছে, শুধু এখন তোমাদেরকে একটু পড়তে হবে। বইটাই ম্যানেজ করো, আমি যেগুলো আমার কাছে পিডিএফ আছে আমি ওগুলো দিয়ে দেবো যাদের কাছে বই নাই। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, আজকে তাহলে এই পর্যন্ত রাখলাম। ওকে, বাই।